আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিছুটান গল্পের 9 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি কাজ করতে করতে নিজে নিজে বলছি, আজকে তিনি এতটা ভালো হয়ে গেলেন কিভাবে? হয়তো রাধিকা আমার বিষয়ে সবকিছু বলছে, এই জন্য ভালো হয়ে গেলেন। কিন্তু এই ভালো কয়দিন থাকবে কে জানে। ম্যাডামের কাজ শেষ করতে করতে রাত 2টা বেজে গেল। এখন আর রুমে গিয়ে ঘুমাতে পারবো না, এখানেই শুয়ে ঘুমিয়ে পড়ি। চেয়ারে শুতেই ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি আমি সুইমিং পুলের ভিতরে পড়ে আছি। সামনে তাকিয়ে দেখি রাধিকা খিলখিল করে হাসছে। আমি পানির উপর থেকেই বললাম, এটা একটা কাজ করলি তুই, দিলি তো সকাল সকাল ঘুমটা ভেঙে। তুই আমার সাথে কথা বলবি না, আমার সামনে থেকে যা বলছি। রাধিকা বলল, ওমা তাই নাকি? তুই জানিস আমার কারণে যে তুই বেঁচে গেছস? আমি বললাম, তোর কারণে আমি বেঁচে গেছি মানে? কি কথা বলিস তুই? রাধিকা বলল, আমি কি কথা বলি না? তোর জন্য আমি ম্যাডামের কত কথা শুনেছি জানিস। তবে সেই দিন যখন তোর বিষয়ে আমি সবকিছু বললাম ম্যাডামকে, তখন উনি কিছু বললেন না, শুধু একটা কথাই বললেন, আর কখনো তোর সাথে বাজে ব্যবহার করবেন না। অফিসে একজন স্টাফের সাথে যেই ব্যবহার করা লাগে তোর সাথেও ঠিক তেমন ব্যবহার করবেন। আমি উপরে উঠে বললাম, আমার জন্য তোরে এত কিছু করতে বলছি, এখন যা গিয়ে রেডি হ, কিছুক্ষণ পর হয়তো আমাদের বের হতে হবে। রাধিকা বলল, তার আগে আমাকে এটা বল, তুই এখানে ঘুমিয়েছিলি কেন? রাতে তো দেখছিলাম ম্যাডাম এখানে বসেছিল, কিন্তু তুই? আমি বললাম, দেখ এত কথা আমি বলতে পারবো না, উনি আমাকে বলছিল ওনার কাজগুলো করে দেওয়ার জন্য। তুই তো জানিস আমি যদি ওনার কাজ না করি। রাধিকা বলল, দেখ আমার সাথে কিন্তু তুই মিথ্যা কথা বলবি না, আমি সবকিছু জানি। ম্যাডাম কিন্তু এখন থেকে তোর সাথে বাজে ব্যবহার করবে না। আমি বললাম, তুই এসব কথা নিয়ে বসে থাক, যা। এই কথা বলে রুমে চলে গেলাম। রুমে গিয়ে রেডি হতে লাগলাম। আবির আমাকে দেখে বলল, কিরে সারা রাত তুই কোথায় ছিলি? আমি বললাম, বইয়ের কাছে ছিলাম হালাম। আবির বলল, কি রিয়া ম্যাডামের কাছে? আমি বললাম, দেখ আবির, একদম বাজে কথা বলবি না, এমনি তোদের উপর আমার অনেক রাগ আছে, যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু মার খাবি। আবির আর কিছু বলে নাই, আমার মতো চুপচাপ রেডি হতে লাগলো। রুম থেকে রেডি হয়ে সবাই বের হলাম। স্পিড বোর্ডের কাছে গিয়ে উঠে বসে গেলাম। 3টা স্পিড বোর্ড নেওয়া হয়েছে, একটাতে আমি, রিমি ম্যাডাম, রাধিকা, আবির, অন্যগুলোতে অফিসের অন্যান্য স্টাফরা বসেছে। স্পিড বোর্ড চলতে লাগলো পানির উপর দিয়ে। আবির আমার হাত ধরে বলল, রিফাত আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম, বল কি প্রশ্ন? আবির বলল, এখানে কি মাছ পাওয়া যায় বলতে পারিস? আমি মজা করে বললাম, এখানে কুমির মাছ আর জোক মাছ পাওয়া যায়, তবে জোক মাছগুলো আছে না, ওগুলো খেতে অনেক স্বাদ। আবির বলল, জোক নামটা শোনা শোনা লাগছে। রাধিকা পাশ থেকে বলল, এই তুমি কি গাধা নাকি? জোক কি চিনো না? কালো যে চিকচিক করে, যেগুলো মানুষের রক্ত খায় ওগুলো জোক। আর কুমির চেনো না, যেগুলো মাংস খায়? তোমাকে ফেলে দিলে তোমাকেও খেয়ে ফেল। আবির চোখ লাল করে আমাকে বলল, তুই আমাকে মিথ্যা কথা বললি কেন? আমি হাসতে হাসতে বললাম, দেখলাম তুই এসব জিনিস চিনিস কিনা, তোরে একটা জোকমাত কি ধরে এনে দিতে হবে? আবির বলল, দেখ রিফাত, একদম মজা করবি না, আমার কিন্তু ভালো লাগছে না। আমি বললাম, আহা রে অসহায় বেডা। আবির বলল, আচ্ছা রিফাত, তুই কি সাঁতার পারিস? আমি বললাম, আরে না বেডা, আমি তো সাঁতার জানি না। আবির হয়তো এটা জানে না, আমি গ্রামের ছেলে, আর আমি সাঁতার পারবো না? আমরা সবাই বসে আছি, কিন্তু রিমি ম্যাডাম স্পিড বোর্ডের এক কোনায় দাঁড়িয়ে আছে। বোর্ড যেভাবে স্পিডে চলছে, যদি উনি পড়ে যান, এজন্য আমি উঠে ওনার কাছে গিয়ে বললাম, ম্যাডাম গিয়ে বসে পড়েন, পরে কিন্তু নিচে পড়ে যাবেন। আমার কথা শুনে রিমি ম্যাডাম কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি আবার এই কথাই বললাম, তখন রিমি ম্যাডাম বলল, তুই গিয়ে বস, আমার দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছে। এই কথা বলতে না বলতেই স্পিড বোর্ড জায়গায় বন্ধ করে দিল। আমি উল্টা বাজি দিয়ে পানির নিচে পড়লাম। রিমি ম্যাডাম নিজের জায়গায় শক্ত করে ধরে দাঁড়িয়েছিল, এজন্য পড়ে নাই। সাঁতার কেটে উপরে উঠতেই সবাই আমাকে নিয়ে হাসতে লাগলো। তবে এর মাঝে নজর গেল রিমি ম্যাডামের দিকে। এতদিন পর ওনাকে আমি হাসতে দেখছি, সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। ম্যাডামের হাসি যে এত সুন্দর আমার জানা ছিল না। ম্যাডাম হাসতে হাসতে বলল, কি ব্যাপার, খুব তো আমাকে বাঁচাতে গিয়েছিলেন, এখন তো নিজেই পড়লে পানিতে। আমার সাথে হাসতে হাসতে কথা বলতে দেখে আবির বলল, ম্যাডাম আপনি কখন থেকে ওর সাথে ভালো ব্যবহার করেন? ম্যাডাম আবিরকে ধমক দিয়ে বলল, এত কথা বলো কেন তুমি, একটু চুপ থাকতে পারো না? ম্যাডামের ধমক শুনে আবির চুপ হয়ে গেল। হালারপুত সবকিছু শেষ করে দিল। গেঞ্জি চেঞ্জ করে লুঙ্গি পরলাম। লুঙ্গি পরতে দেখে রাধিকা বলল, কিরে তুই আবার এখানে লুঙ্গি নিয়ে আসলি কেন, আবার এটা পরলি? আমি বললাম, এটা পরলে নিজেকে খাঁটি বাঙালির মতো লাগে বুঝলি, আর তোরে এইসব কথা আমি বলছি কেন, তোরে বললেও তো তুই বুঝবি না। রাধিকা বলল, তোরে বলছে। আমি নিচে বসার পর কেউ আর কোনো কথা বলে নাই। দেখতে দেখতে আমরা আমাদের জায়গায় চলে আসলাম, মানে সুন্দরবনে। স্পিড বোট থেকে নিচে নেমে দাঁড়িয়ে আছি। ম্যাডাম বলল, আমাদের নেওয়ার জন্য নাকি গাড়ি আসবে,
কিছুক্ষণ পর ম্যাডামের কথা মতো গাড়ি চলে আসলো আর গাড়ির ভিতর থেকে একটা মেয়ে নেমে এলো। মেয়েটাকে দেখে একটু অবাকই হলাম। মেয়েটার হাতে আবার একটা ফুল আছে, তবে মেয়েটাকে দেখে মনে হচ্ছে হয়তো কোনো গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফিরে এসেছে, কারণ মেয়েটা হলুদ শাড়ি পরেছে। তবে মুখে কোনো মেকআপ দেয় নাই মনে হচ্ছে, ঠোঁটে হালকা পাতলা লিপস্টিক দিয়েছে। মেয়েটা আমাদের সামনে এসে বলল, আপনাদের মাঝে বস কে? রিমি ম্যাডাম এগিয়ে বলল, বলেন কি বলবেন। রিমি ম্যাডামের হাতে মেয়েটা ফুলগুলো দিয়ে বলল, ম্যাডাম এগুলো আপনার জন্য। আর এখানে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, এজন্য সরি। আসলে আমাদের মালিক যিনি, তিনি দেশের বাইরে গিয়েছেন বেড়াতে, এজন্য একটু সমস্যা হয়েছে। কিছু আবার মনে করবেন না, এখন চলেন। রিমি ম্যাডাম মেয়েটার কথা মতো গাড়ির দিকে হেঁটে যেতে লাগলো। হঠাৎ মেয়েটা আমার দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকালো। মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন ওকে আমি আগে কোথাও যেন দেখেছি, তবে কোথায় যে দেখেছি এটাই তো বলতে পারছি না। আমি মেয়েকে আস্তে করে ডাক দিলাম, এই যে ম্যাডাম এইদিকে একটু শোনেন। মেয়েটা আমার কাছে এসে বলল, জি স্যার বলেন কি বলবেন। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, যদি আমি ভুল না করি তাহলে আপনার বাড়ি নেত্রকোনা না? আমার কথা শুনে মেয়েটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমি ভুল বলছি। যে আমি কিছু বলবো তার আগেই মেয়েটা বলে দিল, আপনি কিভাবে জানেন আমার বাসা নেত্রকোনা? আমি বললাম, ওরে আপনি তো দেখি আমাদের দেশের মানুষ, আমার বাড়ি নেত্রকোনা মোহনগঞ্জ। মেয়েটি বলল, কি আপনার বাড়ি মোহনগঞ্জ? আমি বললাম মেয়েটি বলল, তাহলে তো আপনি মিয়া আমরা দেশি মানুষ। আচ্ছা আপনি আমাকে চিনলেন কিভাবে? আমি বললাম, আমাদের জেলার মেয়েগুলো আলাদা নম্র ভদ্র মানুষ, ওরা এমন ভাবে শরীরে কাপড় পরে শরীরের কোনো অংশ দেখা যায় না, আর বিশেষ করে আমাদের জেলার ভাষা সবাই বুঝে। এজন্য আমি আন্দাজ করলাম যে আপনি আমাদের এলাকার মানুষ। আমার কথা শুনে মেয়েটা হাসি দিয়ে বলল, যাক এতদিন পর একটা দেশের মানুষ পেলাম, কিন্তু এখনো তো আপনার নামটাই জানা হলো না। আমি হাত বাড়িয়ে বললাম, আমার নাম রিফাত, তুমি? মেয়েটি বলল, বলেন তো আমার নাম কি হতে পারে? আমি বললাম, তোমাকে দেখে তো একদম মিষ্টির মতোই দেখা যাচ্ছে। আমাদের গ্রামেও একটা মেয়ে আছে, ওর নাম ছিল মিষ্টি, ঠিক তোমার মতো। তবে তোমার নামটা তো আর মিষ্টি হবে না। মেয়েটি বলল, আরে আমার নাম তো মিষ্টি। আমি বললাম, কি বলেন, দেখতে এক ঠিক আছে, তাই বলে কি নামও এক হবে? মিষ্টি আমার কথা শুনে মুচকি হাসি দিয়ে বলল, জানেন তো পৃথিবীতে একজন মানুষের মতো দেখতে হুবহু 3-4 জন পাওয়া যায়। আমি বললাম, আচ্ছা মিষ্টি তুমি যাও, পরে কথা হবে। মিষ্টি বলল, আচ্ছা ঠিক আছে যান, তবে আপনাকে লুঙ্গিতে কিন্তু সেই লাগছে। আমি বললাম, কেমন যেন অদ্ভুত লাগছে আমাকে এটা বলো, কারণ সবার মাঝে আমি লুঙ্গি পরেছি। মিষ্টি বলল, আরে না সত্যি আপনাকে ভালো লাগছে। মিষ্টির সাথে আর কোনো কথা হয় নাই, ও আমাদের সামনে থেকে চলে গেল। আমি গিয়ে আবিরের পাশে বসলাম, আর আমার সামনে রিমি ম্যাডাম বসছে। রাধিকা আমার দিকে তাকিয়ে বলল, কিরে রিফাত, আজকে আমাদের নিতে যেই মেয়েটা আসলো তার সাথে তো ভালোই কথা বললি দেখলাম। আমি বললাম, আরে না তেমন কিছু বলি নাই, আর ও আমাদের দেশের মানুষ, মানে আমরা দেশি, এজন্য একটু কথা বলছি। আমার কথা শুনে রিমি ম্যাডাম বলল, এখানে আসছো ঘোরার জন্য, আর আমি মনে করি বাইরের কোনো মানুষের সাথে কথা না বলাই ভালো হবে। আমি বললাম, ম্যাডাম আমি তো বাইরের কোনো মানুষের সাথে কথা বলি নাই। রিমি ম্যাডাম বলল, কি বলছো না বলছো সব তো আমি জানি, এত কথা বলো কেন? আমি কি নিচ্চকে দেখি নাই? আমি চাই সবাই যেন নিরাপদে থাকে, এজন্য বাইরের কোনো মানুষের সাথে কথা বলবে না, আমি যেন পরের বার আর না দেখি। রিমি ম্যাডামের কথা শুনে মন খারাপ করে বললাম, ঠিক আছে ম্যাডাম, আর বলবো না। এই কথা বলে চুপচাপ বসে আছি। ডাইনি মেয়ে কোথাকার, নিজে যে যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলে, আর আমি বললেই সমস্যা। মেয়েটা আমাদের হোটেলের সামনে নিয়ে গেল। গাড়ি থেকে নামতেই মেয়েটা আমাদের সামনে এসে সবগুলো রুম বুঝিয়ে দিল, আর বলল, ম্যাডাম আপনি যেই কয়টা রুমের কথা বলেছিলেন এখানে সব কয়টা আছে, আপনি গিয়ে দেখে নিতে পারেন। রিমি ম্যাডাম আচ্ছা বলে আমাকে বলল, রিফাত এখানে একটা সমস্যা আছে। আমি অবাক হয়ে বললাম, কি ম্যাডাম? রিমি ম্যাডাম আমাকে বলল, তখন তো তুমি অফিসে পিয়নের কাজ করতে, আর আমরা তো সাথে করে একজন পিয়ন নিয়ে আসছি, আর তোমার জন্য আলাদা কোনো বাজেট করা হয় নাই, থাকা খাওয়া সব তোমার নিজেরটা নিজের, আমাদের সাথে শুধু ঘুরতে পারবে, এর বাইরে আর কিছু করতে পারবে না। ম্যাডামের কথা শুনে রাধিকা ম্যাডামকে বলল, কি বলছেন আপনি ম্যাডাম এসব? ও তো আমাদের সাথেই এসেছে, আর ও তো শুধু অফিসের স্টাফ না, ও হলো নতুন স্টাফদের লিডার, আর আপনি কি সব কথা বলছেন? রিমি ম্যাডাম রাধিকাকে ধমক দিয়ে বলল, তুমি কি আমার থেকে বেশি বোঝো? চুপ থাকতে পারো না? এত কথা বলতে বলছি। ম্যাডামের ধমক শুনে রাধিকা চুপ হয়ে গেল। ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, আমি কি বলছি শুনলে তো? আমি হাসি দিয়ে বললাম, জি ম্যাডাম আমি আপনার কথা শুনেছি।
তবে এভাবে ভেবেচিন্তে আমাকে সবার সামনে যে অপমান করবেন আমি চিন্তা করি নাই। মানুষ এটা ভুলে যায় যে তার জন্য আমরা কি কি করি। রাতে না ঘুমিয়ে মানুষের উপকার করি, আর পিছন থেকে ছুরিটা তারাই ঢুকিয়ে দেয়। হায় রে মানুষ। মিষ্টি আমার দিকে এগিয়ে এসে বলল, আরে মিয়া, আপনি আমার দেশি মানুষ, আমি থাকতে কি আপনার জায়গার অভাব হবে? ওরা তো এখানে থাকবে। আপনাকে আমি একেবারে ভিআইপি জায়গায় নিয়ে যাব, চলেন আমার সাথে। আমি হাসি দিয়ে রাধিকাকে বললাম, দেখলি রাধিকা, তোরা আমাকে অপমান করলে কি হবে, আমার তো দেশি মানুষ আছে। তবে খারাপ লাগলো কোথায় জানিস, আজকে আমাকে সবার সামনে তো অপমান করলো, সাথে আবার এই নতুন মেয়েটার সামনে। এটা আমার সাথে না করলেও পারতো। থাক, তোরা ভালো থাক, আমি তোদের কিছু বলবো না। মিষ্টি চলেন তো। মিষ্টি রিমি ম্যাডামের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, যদি কোনো কিছুর দরকার হয় তো আমাকে ডাক দিবেন। এখানে আপনাদের ঘুরিয়ে দেখা বা আপনাদের সেবা করা সব আমার উপর। ঠিক আছে, ভালো থাকবেন, এখন আমি গেলাম। মিষ্টি সামনে হাঁটতে লাগলো, আমি ওর পিছনে। পিছন থেকে আমি মিষ্টিকে বললাম, থাকার মতো তো কোনো রুম আছে? সমস্যা নেই, আমি টাকা দিয়ে দিব। যদিও ম্যাডাম আমাকে থাকার কথা কিছু বলে নাই। মিষ্টি আমার দিকে ফিরে তাকিয়ে বলল, আমি আপনাকে বলছি এই কথা যে আমাকে টাকা দিতে হবে, তবে উনি তো আপনাদের অফিসের বস, তাহলে উনি শুধু আপনার সাথেই কেন এমন করলো? আমি বললাম, তুমি এসব বুঝবে না, তবে ওর সাথে আমার পুরাতন কিছু শত্রুতা আছে, কিন্তু উনি আমাদের এলাকার মেয়ে। মিষ্টি বলল, কি বলেন? আমি বললাম, তুমি চাইলে জিজ্ঞেস করে দেখতে পারো। মিষ্টি বলল, দরকার নেই বাবা, উনি যে রাগী মানুষ। আমি বললাম, আচ্ছা বাদ দাও। আচ্ছা, আমি এখন কোথায়? মিষ্টি বলল, আরে আসেন না আমার সাথে, আমি দেখছি আমাদের মালিক তো চলে গেছে, তো ওখানে আমি আপনাকে থাকার জন্য দিব। আমি বললাম, পরে যদি কোনো সমস্যা হয়? মিষ্টি বলল, আরে কিছু হবে না, আমি দেখে নিব। আমি বললাম, আসলেই মিষ্টি, তোমার মনটা অনেক ভালো। মিষ্টি আমাকে রুম দেখিয়ে বলল, আপনাকে একটা কথা বলার ছিল, বলবো কি? আমি বললাম, বলো। মিষ্টি বলল, আপনি তো শহরে চাকরি করেন, আপনার বুঝি বউ আছে? আমি বললাম, আরে তুমি যে কি বলো, আমার আবার বউ কোথা থেকে আসবে, আমি তো একা একটা মানুষ। মিষ্টি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তবে লুঙ্গি চেঞ্জ করে ফেলেন, নইলে অনেকেই আপনার দিকে কেমন নজরে তাকিয়ে থাকে। আমি হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। মিষ্টি চলে যাচ্ছে। আমি ওকে ডাক দিয়ে ইশারা করে বললাম, তোমাকে কিন্তু হলুদ শাড়িতে অস্থির লাগছে, মনে হচ্ছে যেন কালকে তোমার বিয়ে। আমার কথা শুনে মিষ্টি হাসতে হাসতে চলে গেল। বুঝছি ও যে কতটা লজ্জা পেয়েছে। আমাকে যেখানে থাকতে দিয়েছে সেটা আসলেই খুব সুন্দর একটা রুম, সবকিছু সাজানো গোছানো পরিপাটি। ওয়াশরুমে ঢুকে গোসল করে রেডি হলাম, হয়তো কিছুক্ষণ পর ম্যাডাম ঘুরতে বের হবে। বিপদে পড়েছি যেহেতু, বিপদ থেকে তো উদ্ধার হতেই হবে নাকি। সামনে আবার ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে নাস্তা করে ফেললাম। আমাদের অফিসের স্টাফরা যেখানে থাকে সেখানে গেলাম, গিয়ে দেখি সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, হয়তো এখন ওরা ঘুরতে বের হবে। আমাকে যেখানে থাকতে দেওয়া হয়েছে সেটা এখান থেকে 3-4টা রুমের ব্যবধান। হঠাৎ করে ম্যাডাম আমাকে ডাক দিয়ে বলল, রিপাত, এইদিকে আসো তো একটু। আমি ম্যাডামের সামনে গিয়ে বললাম, জি ম্যাডাম বলেন। রিমি ম্যাডাম আস্তে করে বলল, তোমাকে কতবার বলছি আমি বাইরের কোনো মানুষের সাথে কথা বলবে না। আমি বললাম, ম্যাডাম, আমি বাইরের কোনো মানুষের সাথে কথা বলি নাই, আর বাইরের কোনো মানুষের সাথে কথা বললে যদি আমার উপকার হয় তাহলে আমি তার সাথে কথা বলতে রাজি আছি। রিমি ম্যাডাম বলল, আমার মুখের উপর কথা বলো কেন, জানো তো আমি কি করতে পারি? আমি মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম। রিমি ম্যাডাম আবার বলল, তা তোমাকে বুঝি ওর সাথে থাকতে বলছে? আমি তো শুধু বলছি বাইরের কারোর সাথে কথা না বলতে, এখন দেখি থাকা শুরু করে দিয়েছো। সিসি, তোমাকে কি বলবো, লজ্জা শরম কিছু নাই, একটা মেয়েকে বোকা পেয়ে তার সাথে থাকা শুরু করে দিয়েছো। এখানে আসছো কি নষ্টামি করার জন্য? আমি বললাম, ম্যাডাম মুখ সামলে কথা বলবেন কিন্তু। রিমি ম্যাডাম বলল, আমি কি মুখ সামলে কথা বলবো? যা সত্যি তাই বললাম। আমি সরাসরি রিমি ম্যাডামের গলায় হাত দিয়ে চেপে ধরে বললাম, এই মুখ সামলে কথা বল, এটা তোর অফিস না, তুই যা ইচ্ছা তাই বলবি আর আমি চুপ করে শুনবো। এখানে তুই যে আমার কি করতে পারবি আমার জানা আছে। তুই জানিস আমি ওর সাথে থাকা শুরু করে দিয়েছি। আরে ও কি তোর মতো নষ্ট মেয়ে রে? ও তো আমাকে ওর মালিকের রুমে থাকার জন্য দিয়েছে। তুই এত বড় কথা আমাকে কিভাবে বললি? হ্যাঁ, তোরে তো আজকে আমি, সবাই মিলে আমাকে ম্যাডামের থেকে দূরে নিয়ে আসলো। ম্যাডাম আমার কাছ থেকে ছাড়া পেয়ে বলল, তোরে আমি এখানেই পুলিশে দিব। আমিও চিৎকার দিয়ে বললাম, তোর কোন পুলিশ দাদাকে বলবি বল আসতে, আর তুই যদি আমাকে পুলিশের হাতে তুলে দিতে পারিস তো দে। রিমি ম্যাডাম বলল, তোরে তো আমি, রাধিকা আমাকে ধরে দূরে নিয়ে আসলো। আমাকে দূরে নিয়ে এসে রাধিকা বলল, তোর জন্য আমি কত কিছু করেছি জানিস, অফিসে তো অপমান সহ্য করতি, এখানে আমরা ঘুরতে এসেছি, তুই কি চাস তোর জন্য সবাই বাসায় ফিরে চলে যাক? আমি বললাম, সরি বোন, আমাকে মাফ কর, আমার ভুল হয়ে গেছে, তোরা আনন্দ কর, আমি চলে যাব। রাধিকা বলল, দেখ আমি তোরে এটা বলি নাই, আমি বলছি একটু চুপ থাকতে পারিস না?
আমি বললাম কিভাবে চুপ থাকবো তুই বল, উনি আমার সাথে কি কি করছেন আর ওই মেয়েটাকে এইসব কথা বলতে পারলো? ও তো আমার ভালোর জন্যই আমাকে নিয়ে গেছে, আর ও যদি এইসব শোনে। রাধিকা আমার দুই গালে হাত দিয়ে চেপে ধরে বলল, রিফাত আমার কথা শোন। আমি বললাম বল। রাধিকা বলল, মাথা ঠান্ডা হয়েছে? আমি বললাম তুই বল। রাধিকা বলল, দেখ আমি তোর জন্য ম্যাডামের মুখ থেকে কত কথা শুনছি, ওনাকে সবকিছু বলছি আমি তোর সম্পর্কে। সব শুনে উনি মন খারাপ করেছে, আজকে হয়তো তোরে বলছে বাইরের কারোর সাথে কথা না বলতে। ঠিক আছে তুই বলবি না, এখানে আমরা ঘুরতে এসেছি, ঝগড়া করে লাভ আছে বল। আমি বললাম, দেখ আমি কোনো ঝগড়া করি নাই, ম্যাডাম আমাকে উল্টাপাল্টা কথা বলে কেন? রাধিকা বলল, তুই যে ওনার গলা চেপে ধরলি, এখন যদি উনি পুলিশকে জানাই তোর কি হবে জানিস তো? রাধিকার কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, আমার আবার কি হবে? আর তোর কি মনে হয় পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে? এখনো 6 মাস হয় নাই, এখনো উনি আমার বিয়ে করা বউ আছে, হয়তো এক্স বউ, কিন্তু বউ তো। ওকে যদি আমি গাছের সাথে বেঁধেও পিটাই তাও কেউ কিছু বলতে পারবে না। রাধিকা বলল, আচ্ছা ভাই বুঝলাম, তবে শোন আমি কি বলি। আমি বললাম বল। রাধিকা বলল, এখানে সবাই ঘুরতে এসেছে, এখন তুই কি চাস তোর জন্য সবাই ফিরে যাক? আমি বললাম, তুই আমার ফ্রেন্ড হয়ে আমাকে মিন করে এই কথাটা বললি, খুব কষ্ট লাগলো। রাধিকা বলল, এতদিন তো তুই কোনো কথা বলিস নাই, তোর জন্য আমি ম্যাডামের কত বোকা শুনেছি। আমি চাই যে উনি তোর সাথে ভালো ব্যবহার করুক। আজকে তোরে যদি আমার সামনে বোকা দেয় তাহলে আমার বুঝি ভালো লাগবে? আমার কি খারাপ লাগে না? তুই বল, আজকে আমার জন্য তুই সবকিছু সহ্য করবি। এখানে আমরা ঘুরতে এসেছি, প্লিজ তোরা কোনো ঝামেলা করিস না। আমি মাথা নিচু করে বললাম, সবাই ভালো থাকুক দিন শেষে। ঠিক আছে যা, তুই তো এটাই চাস, যা, আমি কোনো কথা পর্যন্ত বলবো না। তুই বলবি আমি তোর কথা রাখবো না, এমন তো হতে পারে না। তবে একটা কথা জানিস রাধিকা, সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত, তবে কষ্ট লাগে এই জায়গায়, কাছের মানুষগুলোর জন্য এত কিছু করি আর ওরা আমার সাথে। রাধিকা আমার হাত চেপে ধরে বলল, মন খারাপ করিস না, আমি আছি না তোর সাথে, আর ম্যাডাম তোর সাথে বাজে কিছু করবে না দেখিস। তবে তুই কিন্তু উল্টাপাল্টা কিছু করিস না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। রাধিকা আমার হাত ধরে বলল, তাহলে চল গিয়ে দেখি ম্যাডাম কি করছে। রাধিকা আমার হাত ধরে রিমি ম্যাডামের সামনে নিয়ে গেল, তবে ভাবি এতক্ষণে হয়তো রিমি ম্যাডামকে সবকিছু বুঝিয়েছে। রাধিকা আমার হাত ছেড়ে দিয়ে বলল, রিফাত ম্যাডামকে সরি বল। আমি মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। রিমি ম্যাডাম শুধু রাগে ফুঁসছে, কিছু বলছে না। রাধিকা এবার বলল, ম্যাডাম আপনার সম্মান নিয়ে কিছু বললে আপনার যেমন মনের ভিতরে আঘাত লাগে, ওরও ঠিক তেমন লাগে, আর ও তো খারাপ কিছু করে নাই ম্যাডাম, আপনি ওকে এখানে থাকতে দিবেন না। ওর তো থাকার মতো ব্যবস্থা নিজেকেই করতে হবে নাকি? এমন না যে ওর টাকা পয়সা নাই, এটা বুঝলেন না ম্যাডাম? ওর জন্য আমরা এখানে ঘুরতে এসেছি। ও যদি ইচ্ছা করতো তো মিটিং রুমে উল্টাপাল্টা কথা বলে প্রজেক্টটা হাতছাড়া করতে পারতো, কিন্তু ও তা করে নাই। আর আজকে ওর সাথে এমন করা হচ্ছে ম্যাডাম, যেখানে আপনার পরে ওর জায়গা আছে। এরপরও তো আমরা কিছু বলছি না, আর কে কি বলবে ম্যাডাম? সবাই তো চাকরি নিয়ে ভয়ে আছে। তবে ম্যাডাম আমি এখানে ভুল কিছু বলি নাই, যেগুলো সত্যি কথা তাই বলছি, কিছু মনে করবেন না আবার। রিমি ম্যাডাম একেবারে রেগে চোখ লাল করে রাধিকার দিকে তাকালো। আমার কারণে রাধিকা বকা শুনবে কেন? আর আমি চাই না আমার কারণে কারো চাকরি চলে যাক। আমি ম্যাডামকে আবার বললাম, ম্যাডাম ভুল করে ফেলেছি, মাফ করে দেন, আর এমন হবে না প্লিজ ম্যাডাম, এইসব বাদ দেন। সবাই এখানে ঘুরতে আসছে, আমার জন্য কেন কোনো ঝামেলা হবে? তবে আশা করি ম্যাডাম এখন আর কিছু হবে না। আমাদের কথার মাঝে মিষ্টি এসে বলল, ম্যাডাম আপনাদের জন্য গাড়ি রেডি করা আছে, এখন আমাদের বের হতে হবে। আর ম্যাডাম একটা কথা, সুন্দরবনের প্রাণী দেখার সময় কেউ কিন্তু গাড়ির ভিতর থেকে নামবেন না, আর যদি নিচে নেমে বলেন আমি একটা ছবি তুলবো তাহলে কিন্তু বিপদে পড়বেন। আরেকটা কথা, ভুলেও সীমানার বাইরে যাবেন না, যদি কেউ ভিতরে চলে যায় তার কিন্তু মৃত্যু শিওর, এজন্য আমি আগে থেকেই কিন্তু সাবধান করে দিচ্ছি। রিমি ম্যাডাম মিষ্টির কথা শুনে বলল, ঠিক আছে সবাই তোমার কথা শুনছে, এই ছেলে এই ব্যাগটা হাতে নাও। আমি ম্যাডামের কাছ থেকে ব্যাগটা হাতে নিলাম। থাক কয়েকটা দিন তো একটু সহ্য করে নিব, ঝগড়া করে লাভ আছে কোনো? সবাই এখানে ঘুরতে এসেছে, ঝামেলা করার জন্য না। গাড়ির ভিতরে গিয়ে সবার সাথে বসে গেলাম। মিষ্টি এর মাঝে আমার দিকে তাকিয়ে বলল, রিফাত শোনো, গাড়ির ভিতরে তো সবাই একসাথে বসে আছি। মিষ্টি ডাক দিতে সবাই মিষ্টির দিকে তাকালো। মনে মনে বললাম, এখন ডাক না দিলেও পারতো, এমনি এখন ম্যাডাম রেগে আছে। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, বলো। মিষ্টি আমার হাতে একটা চকলেট দিয়ে বলল, এটা তোমার জন্য, তুমি তো আমাদের দেশি মানুষ, আর সমস্যা হলে বলবে, ঠিক আছে? এই কথা বলে মিষ্টি সামনে চলে গেল। রাধিকা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চকলেট রাধিকার হাতে দিয়ে বললাম, এটা তুই খা, কেমন? আমার এখন খেতে মন চাইছে না। রাধিকা চকলেট ফেলে দিয়ে বলল, কুত্তা চুপ করে বসে থাকতে পারিস না, এত কথা বলিস কেন? আমি আর কিছু বললাম না, চুপচাপ বসে আছি।
তবে মিষ্টি হঠাৎ করে আপনি থেকে আমাকে তুমি করে বললো কেন? হয়তো ভুলে বলে ফেলছে। রিমি ম্যাডাম আমাকে বলল, আমার ব্যাগ থেকে আমার ফোনটা দাও তো। আমি ব্যাগ থেকে ফোনটা ম্যাডামের হাতে দিলাম। রিমি ম্যাডাম আশেপাশে ছবি তুলতে বিজি হয়ে গেছেন, আর আমরা সবাই সুন্দরবনের প্রাণীগুলো আর পরিবেশ দেখছি। হঠাৎ করে রিমি ম্যাডাম ড্রাইভারকে বলল গাড়ি থামাতে। ড্রাইভার মনে করছে হয়তো পরিবেশ পছন্দ হয়েছে, এই জন্য উনি এখান থেকে ভালো করে বাইরের পরিবেশ দেখবে। এজন্য ড্রাইভার ম্যাডামের কথা মতো গাড়ি থামিয়ে দিল। তবে আশ্চর্যের বিষয় এটা যে গাড়ি থামানোর পর ম্যাডাম দাঁড়িয়ে বলল, এখানে বসে বাইরের পরিবেশ দেখে মজা পাচ্ছি না, নিচে নেমে কয়েকটা পিক তুলতে হবে। ম্যাডামের কথা শুনে মিষ্টি সামনে থেকে বলল, ম্যাডাম ভুলেও এটা করবেন না, নিচে নামা নিষেধ, কারণ কখন যে কি হতে পারে কেউ বলতে পারে না, আর বনের প্রাণীগুলো মারাত্মক ভয়ঙ্কর। মিষ্টির কথা শুনে রিমি ম্যাডাম বলল, তোমার কাজ হলো আমাদের ঘুরিয়ে দেখানো আর নিরাপত্তা দেওয়া। বড় কথা হলো আমরা বেঁচে থাকলেই তো হবে নাকি? আর আমি আমার নিজের ভালো খুব ভালো করেই বুঝি, আমার জন্য তোমার চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমি ম্যাডামের হাত ধরে বললাম, প্লিজ ম্যাডাম নিচে নামবেন না, বোর্ডে খুব সুন্দর করে লেখা আছে এটা নিষিদ্ধ এলাকা, এখানে নামা নিষেধ। ওরা তো এমনি এমনি এখানে এসব লেখা নাই, আপনি নিচে নামলে পরে দেখা যাবে। রিমি ম্যাডাম বলল, আমার হাত ছাড় তুই। আমি বললাম, কিন্তু ম্যাডাম। রিমি ম্যাডাম বলল, আমার হাত ছাড়তে বলছি না তোরে। আমি ম্যাডামের হাত ছাড়তে রিমি ম্যাডাম আমাকে বলল, আমি কি একা একা নিচে নামবো নাকি? আমার সাথে তুইও নামবি, তুই আমার পিক তুলে দিবি। আমি বললাম, ভুলেও আমি নিচে নামবো না ম্যাডাম, আপনার যদি শখ থাকে তো আপনি যান, আমি যাব না। রিমি ম্যাডাম বলল, আমি যাব না মানে? তুই যাবি, তোর ঘাড়ও যাবে, তাড়াতাড়ি নিচে নাম বলছি। রাধিকার দিকে তাকাতে রাধিকা বলল, কি আর করবি, ম্যাডামের কথা তো শুনতেই হবে নাকি? সমস্যা নেই, নিচে নেমে পড়। আর এখানে মনে হচ্ছে তেমন কোনো সমস্যা হবে না, আমরা তো আর ভিতরে ঢুকছি না। মনে মনে বললাম, আজকে শিওর আমি মরবো। উনি তো আর একা মরবেন না, নিজে তো মরবেন, সাথে আমাকেও নিয়ে। কি আর করব, গাড়ি থেকে লাফ দিয়ে নিচে নেমে গেলাম। আমার সাথে ম্যাডামও নিচে নেমে আমার কাছে ফোনটা দিয়ে বলল, নে আমার কয়েকটা ছবি তুলে দে। কি আর করব, ম্যাডামের কথা তো শুনতেই হবে। আমি ওনার কথা মতো কয়েকটা পিক তুলে দিলাম। এর মাঝে রিমি ম্যাডাম আমার কাছে এসে ফোনটা নিয়ে সীমানার ভিতরে ঢুকে যাচ্ছে কাটা তার পেরিয়ে। মিষ্টি গাড়ি থেকে চিৎকার দিয়ে বলল, ম্যাডাম আপনি এটা কি করছেন? ভিতরের পরিবেশ যে কতটা ভয়ঙ্কর এটা তো আপনি জানেন না, প্লিজ ম্যাডাম ঢুকবেন না। কিন্তু রিমি ম্যাডাম আমাদের কারো কোনো কথা শোনে নাই। জঙ্গলের ভিতরে ঢুকে হাসি দিয়ে বলল, আজ পর্যন্ত কেউ সুন্দরবনের ভিতরে ঢুকতে পারে নাই, কিন্তু আমি ঢুকেছি। আমি প্রমাণ করে দিব যে সুন্দরবনে ঢুকার প্রথম মেয়ে আমি। এইদিকে মিষ্টি এখানকার নিরাপত্তা কর্মীদের কল করে বলল, এখানে তাড়াতাড়ি আসতে। আর আমি বোকার মতো নিচে দাঁড়িয়ে আছি। রিমি ম্যাডামের যে এত সাহস, আজকে আমি ওনাকে না দেখলে বিশ্বাস করতেই পারতাম না। তবে রিমি ম্যাডাম ভিতরে গিয়ে ফেসবুকে লাইভ চালু করে যেই বললেন, গাইস সবাই দেখো, আজকে আমি সুন্দরবনের ভিতরে ঢুকে গেছি, যেখানে আজ পর্যন্ত কেউ ঢুকতে পারে নাই। এই কথাটা বলতেই একটা বাঘ হুঙ্কার দিয়ে জঙ্গলের ভিতর থেকে বের হলো, আর এটা ম্যাডামের থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে আছে। রিমি ম্যাডাম বাঘ দেখে তো ভয়ে কাঁপাকাঁপি করা আরম্ভ করলো। এইদিকে বাঘটা ধীরে ধীরে ম্যাডামের দিকে আসতে লাগলো। রিমি ম্যাডাম কান্না করে বলল, মিষ্টি প্লিজ আমাকে বাঁচাও, আমি ভুল করে ফেলেছি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আর এখান থেকে গাড়িতে নামবো না। তুমি প্লিজ আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমার ভুল হয়ে গেছে, তোমার কথা শোনা আমার উচিত ছিল। ম্যাডামের কথা শুনে আমার একটু মায়া লাগলো। কেউ কি চাইবে নিজের চোখের সামনে নিজের বউয়ের মৃত্যু হয়ে যাক? দরকার পড়লে আমি মরে যাব, কিন্তু যে এক সময় আমার বউ ছিল তাকে কেন আমি মরতে দিব? আমি আর দাঁড়িয়ে না থেকে লাফ দিয়ে সীমানা পেরিয়ে সুন্দরবনের জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে নেমে এক দৌড়ে ম্যাডামের কাছে গিয়েই ম্যাডামকে কোলে নিয়ে নিলাম। রিমি ম্যাডাম শুধু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তিনি বিশ্বাসই করতে পারে নাই যে তাকে বাঁচানোর জন্য আমি এগিয়ে আসব। রিমি ম্যাডামকে কোলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। অন্যদিকে বাঘটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। মিষ্টি জোরে চিৎকার দিয়ে বলল, রিফাত তুমি একটু ধীরে ধীরে হাঁটো, সাবধান, দৌড় দিবা না। রিমি ম্যাডাম ভয়ে চোখ বন্ধ করে দিল। আমি কাঁটাতারের কাছে গিয়ে রিমি ম্যাডামকে বললাম, আপনি তাড়াতাড়ি উপরে উঠে যান, এখন আমার থেকে বাঘটা 3 হাত দূরে দাঁড়িয়ে আছে। আর এমন একটা হুঙ্কার দিল, ভয়ে তো আমার অবস্থা শেষ। রিমি ম্যাডামকে সবাই টেনে উপরে তুলছে। রিমি ম্যাডাম উপরে উঠে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি উপরে উঠে আসো। এই কথা বলে যে রিমি ম্যাডাম আমার হাত ধরবে, কিন্তু তিনি তখন একটা হাসি দিয়ে বলল, এতদিন পর আমার আইডিয়া কাজে লাগলো। এই বলে রিমি ম্যাডাম আমার বুকের উপরে জোরে একটা লাথি দিয়ে বলল, টাটা, বাই বাই, ভালো থেকো বাঘের পেটে, কেমন? আর হয়তো কখনো দেখা হবে না। আমাকে লাথি দিতে দেখে রাধিকা জোরে চিৎকার দিয়ে বলল, ম্যাডাম আপনি এটা কি করলেন? যে আপনাকে ভিতর থেকে বাঁচিয়ে এখানে নিয়ে আসছে তাকেই আপনি মারতে দিলেন? তো এভরিওয়ান, সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।